আমি সুলতানা পারভিন সাথী বলছি। পূর্ব বর্ধমান জেলার গলসি থানার অন্তর্গত আসকরণ গ্রামে আমার বাড়ি। গলসি 2 নম্বর ব্লকের সভাপতি শেখ সাবিরউদ্দিন আহমেদ জয়ের আমি বোন, তো শেখ শামসুদ্দিন আহমেদের আমি মেয়ে। তো 4 বছর ধরে আমার একটা হিন্দু ছেলের সাথে সম্পর্ক রয়েছে। তো সম্পর্ক শুরু হওয়ার পরেই আমার বাড়িতে আমার মা জানতে পারে যে আমার হিন্দু ছেলের সাথে সম্পর্ক রয়েছে। আর সেই ছেলেটা হচ্ছে প্রীতম নন্দী, বাড়ি কুরমুন গ্রামে। তো তারপরে আমার মা অনেক বকাঝকা করে বাড়িতে যে ছেড়ে দেওয়ার জন্য। তো তারপরে এরকম বারবার এরকম হতে থাকে যে ঝামেলা জিনিসটা। তো 2023 ডিসেম্বর মাসে আবার একটা বড় রকম ঝামেলা হয়, এটাকে ছাড়তেই হবে। তখন আমার মা আমাকে বিশালই মানে আমাকে করে যে ব্ল্যাকমেল করতে থাকে যে তোকে ছাড়তেই হবে, নয়তো তোকে আমি মরবো। তো সেই সময়ে আমি এসব কথা আমার ভাই মানে কাকার ছেলে শেখ সাহিল, সে আমার সমবয়সী, তো সে আমার বন্ধুর মতো, তো তাকে আমি সব কথা শেয়ার করি। আর এমনকি সে প্রীতমের ক্লাসমেট, একসাথেই পড়ে, সে তার বন্ধু। তো আমি তাকে সব কথা শেয়ার করি। তখন আমি বলেছিলাম আমি এবার কি করব। তো তখন সে বলে যে তুই কিছু করতে হবে না, যেমন চলছে চলুক, আমি তো তোর পাশে আছি, তোকে আমি সাপোর্ট করব। কিন্তু এত কথা বলেও সে আমার দাদাকে মানে শেখ সাবিরউদ্দিন আহমেদকে সব কিছু বলে দেয়। তখন আমার দাদা খুবই রাগারাগি করে আমার ওপর আবার বকাঝকা করে যে তোকে ছাড়তে হবে। তখন আমার তখন আমি বলেছিলাম যে আমি পারবো না। তো তখন আমার দাদা বলেছিল যে তোকে যেভাবেই হোক ছাড়তে হবে, নয়তো আমি ছেলেটার অবস্থা আমি খারাপ করব। তো তখন আমি বলেছিলাম, তখন আমি এই সব কথা ওকে মানে প্রীতমকে সব কথা আমি জানিয়েছিলাম যে তোকে আমাকে ছাড়তে হবে, এসব কথা আমি সব জানাই। তখন এসব কথা শুনে ও ছাড়ার এই কথাটা শুনে ও ডিসেম্বর মাসে ওই 2023 ডিসেম্বর মাসে এই 31 তারিখে রাত্রিবেলাতে সুসাইড করার চেষ্টা করে। তো তারপরে ওকে হসপিটালে ভর্তি করা হয় আইসিইউতে। তো আর আমি তখন ক্লাস 12-এ ওই হোস্টেলে পড়তাম। তো 2024 3 জানুয়ারি আমার হোস্টেল যাওয়ার ডেট ছিল। তো সেই সময়ে আমার ও জানে যেহেতু যে আমার 3 তারিখে যাওয়ার ডেট, তো উপরওয়ালার বেলায় ও ঠিকভাবে ফিরে এসেছে, তো সুস্থভাবে। তো তখন অ্যাডমিট ছিল, তো রাত্রেবেলাতে ও বাড়ি এসেছে ডিসচার্জ করে, কোনো রকমে মানে হসপিটাল থেকে বাড়ি এসেছে। তো আমার সাথে তারপরে দেখা করে, তারপরে আবার হোস্টেলে চলে যায়। তারপরে সব কিছু ঠিকঠাকভাবেই চলছিল। তারপর ওর সাথে দেখা করার পরে আমি আমার বাড়িতে জানাই যে এই সুসাইডের কথাটা, যে সুসাইড করতে গিয়েছিল। তো তখন আমার বাড়ির লোক বলে যে ও মরে যাক চলে যাক, তুই তবুও ফিরে দেখবি না, তোর কি এসে যায়, এরকম বলেছিল। তখন আমি আর কিছু বলি না, তো তারপরে চুপ করে যাই। তারপর আবার যেমন চলতে থাকে। তারপরে এই 3-4 মাস আগে আবার ঝামেলা হয় খুব বড় রকমভাবেই, ওকে ছাড়তেই হবে। তো সেই সময়ে এসব কথা আবারও বলে যে দাদা তখন আবার বলে যে ওর বাড়িকে শেষ করে দেবো, ওকে শেষ করে দেবো, এরকম ব্ল্যাকমেল আমাকে করতে থাকে। তো তখন এসব কথা শুনে ওর অ্যাক্সিডেন্ট হয়, খুব বড় রকমভাবে অ্যাক্সিডেন্ট, সুসাইড করতে চায়। তো এখনো পর্যন্ত সঠিকভাবে ও সুস্থ হয়ে ওঠেনি পুরোপুরিভাবে, 3-4 মাস হলো, তো এখনো পুরোপুরিভাবে সুস্থ হয়নি। তো এত কিছু হওয়ার পরে সেগুলো বাড়িতে শোনার পরেও বলে যে চলে যা, তুই তবুও ফিরে দেখবি না, তবুও চলছে। তো এই রিসেন্ট এই 1 মাস আগে আবার যখন ঝামেলা হলো বড় রকমভাবে, মা আমাকে খুব বড় রকমভাবে আমাকে ব্ল্যাকমেল করছে যে তুই যদি আর কোনোদিন ওর সাথে কন্ট্যাক্ট রাখার চেষ্টা করিস আমি এক্ষুনি সুসাইড করবো। তখন এমনকি আমাকে ডাইরেক্ট বললো যে দাদা মা দুজনেই বলেছিল পুরোপুরিভাবে যে বিয়ে দিয়ে দেবো আর পড়াশোনা কিচ্ছু করাবো না। তো তারপরে এমনকি আমাকে দরকারও বাইরে যেতে দিচ্ছিল না, আর ফোনে কন্ট্যাক্ট তো ওর সাথে বন্ধই, আমাকে ফোনও সেরকমভাবে দিত না, তো আমার যোগাযোগ ওর সাথে করতে দিত না।
তো তারপরে আমাকে যখন খুব বড় রকম দাদা আমাকে বলে যে ওর ফ্যামিলিকে শেষ করে দেবো, ওকে আমি শেষ করে দেবো, তখন আমি এসব অত্যাচার আর সহ্য করতে না পেরে আমি ডাইরেক্ট কোনো রকমভাবে সুযোগ পেয়ে আমি ওকে কল করি, প্রীতমকে কল করে বলি সব রকম ঘটনা, যে অনেক রকম ঝামেলা হয়েছে বাড়িতে, তো আমাকে যেভাবেই হোক আমাকে এখনই নিয়ে চলো, আমি আর পারছি না, আমি এখনই বিয়ে করে তোমার সাথে থাকতে চাই, আমি আর এই বাড়িতে থাকতে চাই না। ও তখন বলেছিল যে আমার এখনো বয়স হয়নি বিয়ের, আমি কিভাবে যেতে পারি। তখন আমি বলেছিলাম যে আমি আর পারছি না, বয়স হতে দেরি আছে, ওর আমার সেম এজ, কিন্তু আমার 18 পেরিয়ে গেছে, আমার এখন 19 বছর বয়স। তো আমি বলেছিলাম যে যাই হয়ে যাক তুমি এখনই আমার সাথে চলো, আমি আর পারছি না, আমি এখনই যেতে চাই। কিছুক্ষণের মধ্যেই যেন এই সব রকম ডিসিশন নেওয়া হয় যে আমরা চলে যাব। তো সেটা 19 তারিখে, অক্টোবর মাসে 19 তারিখে শনিবার দিন বিকেলে ঠিক হয় যে চলে যাব। ওর বাড়ির লোককে জানাইনি, আমিও কিছু বলিনি। আমি বিকেলবেলায় মাকে বললাম যে আমি ফ্রেন্ডের বাড়ি যাব, আমার ভাল লাগছে না। তো সেইভাবে সেই সুযোগে আমি বেরিয়ে গেছি। তারপরে রাত্রে নাগাদ 9টার সময় আমি বাড়িতে ফোন করে জানাই, আমার বাড়িতে ফোন করি যে আমি চলে এসেছি প্রীতমের সাথে, আমি ওর সাথে বিয়ে করেছি, আমি ওর সাথে থাকতে চাই, এটুকু কথা বলেই আমি ফোন কেটে দিই। তারপরে কিছুক্ষণ পরে 10-15 মিনিট পর আবার আমি কল করে জানাই যে আমি ওর সাথেই থাকতে চাই, তো আমি নিজের ইচ্ছায় আমি এখানে বিয়ে করেছি, আমি ওর সাথে নিজের ইচ্ছায় চলে এসেছি, কেউ কিছু জোর জবরদস্তি আমাকে করেনি, তাই কেউ দায়ী নয়, না ও দায়ী না ওর ফ্যামিলি দায়ী। তো ওর ফ্যামিলির ওপর কোনো রকম যেন টর্চার না হয়, কোনো রকম কেস যেন না ওঠে, এটুকু বলেছিলাম। তো তখন আমার ভাই মানে সাহি তখন বলে যে তুই কোথায় আছিস সেটা বল। তখন ও বলে, আমি তখন না বলতে চেয়েও আমি বলেছিলাম আমি দীঘায় আছি, এইটুকু বলে আমি ফোন পুরো অফ, ফোনটা কেটে দিই। তারপরে আমি ওই প্রীতমের দিদি মানে প্রেরণা নন্দীকে আমি ফোনটা করি যে আমি প্রীতমকে বিয়ে করে আমি চলে এসেছি, আমি নিজের ইচ্ছায় এসেছি, তো তোমরা কেউ কন্ট্যাক্ট রাখার চেষ্টা করো না, আমি এখন বাড়ি যাব না, আর আমি এর সাথেই থাকতে চাই, এটুকু বলে আমি ফোন কেটে দিই। টোটালি ফোন কারোর সাথে কন্ট্যাক্ট ছিল না, টোটালি সব কিছু বন্ধ। তারপরে 5-6 দিন পর আমি ডাইরেক্ট প্রীতমের মাকে আমি ফোন করি কিছু জানার জন্য, মানে 25শে অক্টোবর শুক্রবার সকালে ফোন করি যে কি খবর এটুকু জানার জন্য। তো আমি ফোনটা করে মানে ওর মা ফোনটা করে কাঁদতে লাগে যে তোরা কোথায় আছিস সেটুকু বল, আর আমরা এখানে থাকতে পারছি না, খুব অত্যাচার হচ্ছে। সব কথা শুনলাম যে আমার বাড়ি থেকে কেস করেছে কিডন্যাপের, যে প্রীতম আর প্রীতমের বাবা মানে প্রভাস নন্দী, সেদিন আমি নাকি টিউশনে পড়তে গেছিলাম, আর আমার নাকি চোখের প্রবলেম আছে, সেই সমস্যার মধ্যে দিয়েই তো আমি টিউশনে গেছি, প্রীতম নন্দী আর ওর বাবা আমাকে কিডন্যাপ করেছে সেন্সলেস করে, তো সেন্সলেস করে কিডন্যাপ করে আমাকে নাকি তুলে নিয়েছে, এরকম মিথ্যে কিডন্যাপিং কেস দেয়। তবু আমি যেদিনে বেরিয়েছি আমি সেই দিনকেই আমি রাত্রে সবার প্রথমে আমি আমার বাড়ির লোককে জানিয়েছি আমি নিজের ইচ্ছায় এসেছি, তার সত্ত্বে কিভাবে এই কেসটা দেয়, কিডন্যাপের কেস কিভাবে দেয়? আমি তো নিজের মুখে বলছি যে আমি নিজের ইচ্ছায় আমি ওকে বিয়ে করেছি, কারো জোর জবরদস্তি না, ও বলেছে, বরং ও বলেছিল এখন করব না বিয়ে। তো আমি নিজের ইচ্ছা, আমি নিজে বাঁচার জন্য আমি করেছিলাম, তো সে যেহেতু আমাকে ভালোবাসে তার জন্যই আমার সাথে এসেছে। সেসব কথা শুনে আর বলেছিল যে সেই দিনের মধ্যে মানে শুক্রবারে, সেদিনের মানে 25 তারিখের সারাদিনের মধ্যে আমার ফ্যামিলি নাকি জানতে চেয়েছিল, মানে পুলিশও বলেছিল যে সেদিনের মধ্যেই যেন জানায় যে মেয়ে আমাদের সেফ আছে। তো সেই কথাটা শুনেই আমি তখনই আমার বাড়িতে ফোন করি যে আমি সেফ আছি। তখন আমি ফোনটা করি, তখন সকাল 6টা বাজছে, শুক্রবার 25 তারিখ। তো তখন 6টার সময় আমি ফোনটা করি, তখন আমার মা ফোনটা ধরে, প্রথমে ফোনটা ধরেই বলে তুই কোথায় আছিস, তো তুই বাড়ি আয় তাড়াতাড়ি, তো তুই বাড়ি আয়, এই সবসময় মায়ের কথা এটাই ছিল। তখন আমি বলি যে আমি যেখানে আছি আমি ভালো আছি, সেফ আছি, আমি ওর সাথেই থাকতে চাই, তাই ওর সাথেই আছি, তা আমি বাড়ি যেতে চাই না। তারপরে কেসের কথা তুলি যে কেন কিডন্যাপিং কেসটা দেবে। তো আমি বলেছিলাম কিডন্যাপিং কেস কেন দেবে, আমি যেদিনে এসেছি সেদিনে রাত্রে তো জানিয়ে দিয়েছি যে আমি নিজের ইচ্ছায় বিয়ে করেছি, নিজের ইচ্ছায় চলে এসেছি, তাহলে কেন কিডন্যাপিং কেসটা দেবে।
তখন মা বলে যে আমি কিছু জানি না, যা করেছে তোর দাদা, বাড়িতে জানি না কিছু। এত কিছু করছে, এত ঘটনা ঘটছে, এমন এত কোর্টে চলে গেছে যে ব্যাপারটা, তাহলে বাড়িতে আমার মা জানবে না? কেন মিথ্যা সাজাচ্ছে? তখন আমি বলি যে যেভাবেই হোক আজকের মধ্যেই যেন এই কেস তুলে নেওয়া হয় আর এই অত্যাচার যেন বন্ধ করা হয়। বাড়িতে দিনের পর দিন বাড়িতে যাচ্ছে, প্রীতমের বাড়িতে, এমনকি ওর দিদি এখন আইবুড়ো মেয়ে, তার উপর অত্যাচার করছে। রাত দুপুরে বলছে, ফোন করে ডিস্টার্ব করছে পার্টির লোক, যেটা আমার দাদা করাচ্ছে। বলছে যে এখনই মেয়েকে তুলে নিয়ে যাব যেখানে, আর দিদি বাইরে একটা জব করে, তাহলে সে কি সেফ থাকতে পারবে না? কেন? ও কি দোষ? ওদের তো কোনো দোষ নেই, যা করেছি তো আমরা করেছি। তারপরে এত অত্যাচার করার পর আমি সব জানাই যে এরপর থেকে আজকের সকালের মধ্যে যেন এই কেস তোলা হয়, আর যেন ওই বাড়িতে কোনো রকম অত্যাচার না হয়, আর প্রীতমের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, এইটুকু বলেছিলাম। আর এই কেস তুলতেই হবে, নয়তো আমরা দুজনা সুসাইড করতে বাধ্য হব। আর সেই সুসাইড করলে, আমাদের দুজনের জন্য সুসাইড করলে সেই দায়ী আপনারা হবেন, মানে আমার ফ্যামিলি হবে। সেসব কথা বলে আমি ফোনটা রেখে দিই। 1 মাস আগে যে ঝামেলাটা হয়, তখন আমার দাদা যখন আমার উপর অত্যাচার করে, মারধর করে, এমনকি আমার সাথে শ্লীলতাহানি করার চেষ্টাও করে, তো সেই অত্যাচার সহ্য না করতে পেরেই তো আমি এই কাজটা করেছি। তখন তো ও বলেছিল যে আমি যাব না, তবু আমি জোর জবরদস্তি ভাবেই এসেছি। আর ও এসেছিল যেহেতু আমাকে ভালোবাসে, তার জন্য বাধ্য হয়েছে, আমি পারছিলাম না বাড়িতে থাকতে। দিনের পর দিন যে ওর ফ্যামিলিকে থানা থেকে ডাকছে, তারপরে কোর্টে যেতে হচ্ছে। কেন এত হ্যারাসমেন্ট করবে ওরা তো নির্দোষ, কেন ওদের উপর এত অত্যাচার হবে? ওরা তো কিছুই জানে না, তাহলে কেন করবে তাদের উপর? আমার দাদা ব্লক প্রেসিডেন্ট, একটা পদে রয়েছে, তার জন্যই কি পুলিশ তাদের সাথে থাকবে? আর প্রীতমের ফ্যামিলি একটা সাধারণ মানুষ বলে এদের উপর অত্যাচার হবে? এইরকম আইন আর কিছুই নেই। থানা থেকে তো প্রত্যেক দিনই ফ্যামিলি থেকে ডাকছে ফ্যামিলিতে। তো কদিন আগে, 2-3 দিন আগে, যখন ফ্যামিলি থেকে, মানে ওর মা যখন থানাতে গিয়েছিল কথাবার্তার জন্য, তো থানা থেকে এমনই কথাবার্তা, এমন খারাপ কথা বলে, সেই অবস্থা সহ্য করতে না পেরে ওর মা সেখানেই, মানে পুলিশ স্টেশনেই সেন্সলেস হয়ে পড়ে যায়, হসপিটালে অ্যাডমিট করতে হয়। তাহলে কি জন্য এত কিছু অত্যাচার? কি জন্য? কোনো মায়া দয়া বলে কিছু কি নেই? তারা তো জানে না, তারা তো প্রথম থেকে বলে এসছে যে আমি যেহেতু আমি করেছি, আমার জন্যই এত কিছু করতে চেয়েছে, মেয়ের জন্য। তাহলে আমি তো নিজের মুখে বলছি যে তারা কিছু জানে না, তারা নির্দোষ, তাহলে কেন তাকে এরকম ভাবে ফাঁসানো হবে? এখন আবার এরকম শুনতে পাচ্ছি, মেয়ে যদি না আসে তাহলে ছেলের নামে মিথ্যা কেসে ফাঁসাবে। এটা কি রকম অত্যাচার? কি রকম চাইছে তারা? কি শোনা যাচ্ছে যে মেয়েকে যদি আমরা না পাই তাহলে ছেলেকে নাকি মিথ্যা রেপ কেসে ফাঁসাবে। আর এছাড়াও শোনা যাচ্ছে যে দিদি, মানে প্রীতমের যে দিদি প্রেরণা নন্দী, তাকে নাকি, যেহেতু আমাদের হিন্দু মুসলিমের সম্পর্ক, তাই দিদিকে নাকি মুসলিম ছেলের সাথে বিয়ে দিবে জোর জবরদস্তি। এরকম কিরকম অত্যাচার বুঝতে পারছি না কিছু। আমার দাদা, মানে জয়, তো সে এমনভাবে পার্টির লোকের দ্বারা এমনই হুমকি দিচ্ছে, বাড়িতে রাত্রে বিরেতে হুমকি দিচ্ছে যে মেয়েটার ওপর, মানে দিদির ওপর অত্যাচার করছে, যে মেয়েকে যখন তখন তুলে নিয়ে যাবে, মানে এমনই অবস্থা করে রেখেছে যে ওরা বাড়িতে থাকতে পারছে না, লুকিয়ে থাকতে হচ্ছে। প্রবার আমি যখন বাড়িতে কল করি, যা কথা হয় সেসব কথা আমার বাড়ির লোক, মানে থানাতে বা পুলিশকে কোনো জানায়নি যে মেয়ে ফোন করেছে বা এত কিছু কথা বলেছে, কিন্তু সেই কল রেকর্ডিং সব কিছু আমার কাছে রয়েছে। এমনই কেস করেছে যে তারপরে মানে বাড়ির লোককে, মানে প্রীতমের বাড়ির লোককে, মানে ওর দিদি আর বাবার নামে যে কেস হয়েছিল, জামিন করতে হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত আমি বলার সত্ত্বেও সেই কেস এখনো পর্যন্ত তোলা হয়নি। এছাড়াও কথা উঠছে যে আমাকে যখন খুঁজে পাবে তো তখন আমাকে লুকিয়ে রেখে প্রীতমের নামে মিথ্যা কিডন্যাপ কেসে ফাঁসাবে, আমাকে তারা, আমার বাড়ির লোক লুকিয়ে রেখে। আর এছাড়া আমি বলে রাখছি যে আমাকে যদি জোর জবরদস্তি এখান থেকে আমাকে নিয়ে যায়, মানে ও থেকে আমাকে দূরে সরিয়ে দেয়, কিন্তু আমি সত্যি সুসাইড করবো। হ্যাঁ, তো
এই হচ্ছে প্রীতম নন্দী, যাকে আমি বিয়ে করেছি আর এখন একসাথেই রয়েছি। তো আমি এর সাথেই থাকতে চাই সারাটা জীবন, আর আমি কোনোদিনও বাড়ির দিকে যেতে চাই না, ঠিক আছে? আমি ওখানে যেতে চাই না, আমি এখানে থাকতে চাই। তো এরপর যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এরপর যেন এই কেস, এই যে ফ্যামিলির ওপর কেস, এত অত্যাচার, এত যেগুলো করছে সেগুলো যেন সব বন্ধ করে, সব যা করছে, আর কোনো রকম যেন অত্যাচার না করে, নয়তো আমরা দুজনে সুসাইড করতে বাধ্য হব। সত্যি এরপর যদি সুসাইড করি সেইখানে দায়ী থাকবে এই পুলিশ প্রশাসন, আর এদিকে আমার দাদা শেখ সাবিরউদ্দিন আহমেদ জয়, আমার মা মেহেরুন্নিসা বেগম, আর বাবা শেখ শামসুদ্দিন আহমেদ, আর আমার কাকার ছেলে শেখ সাহিল, তারা সবাই দায়ী থাকবে আমাদের এই আত্মহত্যার জন্য।